আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আজকের ভিডিওতে। তোমাদের সাথে আছি আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগে। তো এই রিসেন্টলি কিছুদিন ধরে সবারই একটা কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ভালো একটা পজিশন করার জন্য বা চান্স পাওয়ার জন্য আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করতে পারি বা কীভাবে আগাবো বা কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত অ্যাজ এ ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার। সো তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, আমি এক্ষেত্রে মেইনলি আজকের ভিডিওটা মেইনলি সেকেন্ড টাইমারদের জন্য, কারণ সেকেন্ড টাইমারদের অনেকেরই চয়েস থাকে জাহাঙ্গীরনগর ডি বা ফার্স্ট চয়েসই থাকে বলা যায় জাহাঙ্গীরনগর ডি। পাশাপাশি হচ্ছে অনেক ফার্স্ট টাইমারেরও চয়েস থাকে। আমি নিজেও ফার্স্ট টাইমার ছিলাম জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ট্রান্সফার যে ইয়াটা, আমি ফার্স্ট টাইমার হিসেবেই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা ফার্স্ট টাইমার আছো তারাও ভিডিওটা দেখতে পারো, বাট সেকেন্ড টাইমাররা মেইনলি আসো তোমাদের জন্য আর কি ভিডিওটা বানানো। সো চলো দেরি না করে শুরু করি যে কীভাবে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। তো ফার্স্টে আসি আমরা মানবন্টনের ক্ষেত্রে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানবন্টনটা আসলে কীরকম বা কোন সাবজেক্ট আসলে কয় মার্কস আছে, চলো এইটা আগে আর আসলে বিস্তারিত জানি। তো তোমরা জানো যে এখানে মেইনলি কেমিস্ট্রি এবং বায়োলজিটাই মেইন মার্কস আর কি, মানে টোটাল মার্কসের বেশিরভাগ অংশই আসে মানে কাউন্ট করে আর কি, বা থাকে হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রির উপর। তো বায়োলজি এবং কেমিস্ট্রিতে কয় মার্কস আছে টোটাল দেখো, বায়োলজির মধ্যে আবার কিন্তু ভাগ করে দেওয়া আছে বোটানি এবং জুওলজি। মেডিকেলের ক্ষেত্রে কিন্তু এরকম ভাগ করে দেওয়া নয় যে বোটানি এবং জুওলজিতে কয়টা থাকবে বা কী থাকবে, বাট এটার ক্ষেত্রে কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো বায়োলজি মেইনলি বোটানি, যদি বলি বোটানিতে থাকবে কয়টা, বোটানিতে থাকবে তোমার 22টা, জুওলজিতে থাকবে হচ্ছে 22টা। আচ্ছা, তো 22 কত মার্কস গেল বায়োলজিতে? বায়োলজিতে হচ্ছে তোমার টোটাল 44 মার্কস। টোটাল তোমার এক্সাম হবে হচ্ছে 80 মার্কসের। ওকে, আর আচ্ছা আসতেছি আস্তে আস্তে। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো, কেমিস্ট্রিতে হচ্ছে তোমার 24 মার্কস। ওকে, কেমিস্ট্রিতে হচ্ছে 24 মার্কস, ফার্স্ট পার সেকেন্ড পার ওরকম আলাদা করে দেওয়া নেই। তো বোটানিতে বললাম 22, জুওলজিতে 22, টোটাল 44, এখানে 24। তাহলে 44 আর 24 কত বলো তো? 68। তাহলে তোমার 80-র মধ্যে 68 মার্কসই থাকতেছে কোথা থেকে? বায়োলজি এবং কেমিস্ট্রি। তার মানে বুঝতে পারতেছো, দেখো তোমার টোটাল এক্সাম হবে 80 মার্কস, তার মধ্যে 68, তুমি 68 বাদো, তুমি এটাকে 70 ধরতে পারো, ঠিক আছে? 70, তাহলে 80-র মধ্যে দেখা যায় 70 মার্কসই বলা যায় কোথা থেকে আসতেছে? বায়োলজি এবং কেমিস্ট্রি থেকে। ওকে, আচ্ছা বাকি এখানে যত 68 মার্কস হয়েছে বায়োলজি এবং কেমিস্ট্রি মিলায়, বাকি যে 12 মার্কস আছে, এই 12 মার্কস কীভাবে? তোমার হচ্ছে বাংলা, ইংলিশ আর আইকিউ। আইকিউ অনেকের কাছে একটু কঠিন লাগে বা টাফ লাগে, বাট আইকিউ কিন্তু খুব একটা কঠিন না। আচ্ছা, ওইটা নিয়ে আমরা পরে বিস্তারিত জানবো, আইকিউ প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত। যাই হোক, তো বাংলায় কত? 4, ইংলিশে 4, আইকিউতে 4। তো এই হচ্ছে এখানে 12, আর ওইখানে হচ্ছে তোমার 68, টোটাল হচ্ছে 70 মার্কস। তো তোমার যদি মেইন টার্গেট হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, তোমার মেইন চান্স পাওয়া কিন্তু এই তিনটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে না, বাংলা ইংলিশ আইকিউর উপর কিন্তু ডিপেন্ড করতেছে না। এখানে মাত্র 12 মার্কস। ওকে, ডিপেন্ড করতেছে মানে পুরোপুরি ডিপেন্ড করতেছে তা না। তুমি যদি এখানে ভালো করতে না পারো, আলটিমেটলি এখানে ভালো করে কিন্তু কোনো লাভ নাই। তোমাকে মেইনলি ভালো করতে হবে কিসে? বায়োলজি এবং কেমিস্ট্রিতে। তো দেখা যায় যে তোমরা সবাই কম বেশি বায়োলজি কেমিস্ট্রি পারো। তো সমস্যার যেটা হয় যে তোমার চান্স পাওয়ার ডিপেন্ড করে হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রির উপর, এবং পজিশন ডিপেন্ড করে হচ্ছে বাংলা, ইংলিশ এবং আইকিউর উপর, ঠিক আছে? তাহলে সবগুলোই সমান গুরুত্বপূর্ণ, তবে তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে কোনটা? বায়োলজি এবং কেমিস্ট্রি। তো এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমাদের অধিকাংশরই বায়োলজি এবং কেমিস্ট্রি বলা যায় মোটামুটি ভালো প্রিপারেশন থাকে। তো দেখা যায় যে সবারই কী হয়, মার্কসটা অনেক কাছাকাছি আসে। মেইন যেটায় ডিফারেন্স করে পজিশন সেটা হচ্ছে বাংলা, ইংলিশ এবং আইকিউ। সো আমাদের মেইন আগে ঠিক করতে হবে যে বায়োলজি এবং কেমিস্ট্রি আমি ভালো মতো পারি নাকি। আগে আমাদের চান্স পাওয়া বা ভালো একটা পজিশনের জন্য আমরা আগে বোটানি এবং জুওলজিটা ছাড়া কিন্তু ভালো পজিশন করাও পসিবল না। ওকে, তো মেইনলি আমাদের টার্গেট থাকবে বোটানি, জুওলজি এবং কেমিস্ট্রি, এইটা যাতে 68-র মধ্যে আমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারি। ওকে, 68-র মধ্যে আমি যাতে অন্তত 50+ বা 55+ রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে? মানে 55+ তোমার রাখতেই হবে, বলা যায় যে 55 এটুকু চেষ্টা করবা যে 68-এর মধ্যে আমি এখান থেকে যেন 55 মানে 68টার মধ্যে আমি 55টা যাতে কারেক্ট করতে পারি অ্যাটলিস্ট, ঠিক আছে? এটার বেশি অবশ্যই করতে হবে। তো 55টা যাতে আমি পারি এরকম আর কি একটা ইনশিওরিটি রাখতে হবে। বাকি আসলো বাংলা, ইংলিশ এবং আইকিউ।
তো এইখানে কিন্তু বাংলা ইংলিশ আইকিউ যে আহামরি কঠিন এমনটা না। তো বাংলার ক্ষেত্রে দেখা যায় যে, বাংলার ক্ষেত্রে আমি যদি বলি, তো বাংলা দেখা যায় যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে থাকে, তবে সেকেন্ড পার্ট থেকে তুলনামূলক বেশি থাকে। দেখা যায় 4টার মধ্যে 3টা অলরেডি সেকেন্ড পার্ট থেকে থাকার চান্স বেশি। ইংলিশের ক্ষেত্রে দেখবা যে কয়েকটা টপিকই বারবার রিপিট হচ্ছে, যেমন তোমার হচ্ছে ওইটা না স্পেলিং, তারপরে হচ্ছে সিনোনিম, এইগুলা কিন্তু আরও কিছু কিছু আছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস, আর্টিকেল, ঠিক আছে, প্রিপোজিশন, তারপরে হচ্ছে কোনটা হচ্ছে ফর্ম, মানে টেন্সের ফর্মগুলা বা ন্যারেশন, ভয়েস, এরকম আর কি কিছু কিছু টপিক। ইংলিশের নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে ইংলিশে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, মানে জাস্ট তোমাদের বলতেছি যে টপিক কিন্তু দেখা যাচ্ছে যে রিপিট হচ্ছে। এরপরে সে আইকিউ। তো আইকিউ কিন্তু আসলে একটু মনে করো, আইকিউ দেখা যায় যে আইকিউর জন্য আলাদা প্র্যাকটিস করা লাগে অনেক, এমনটা না। আইকিউ দেখা যায় 4টার মধ্যে 2টা 3টা এমনি অনায়াসে পারা যায় আর কি। আমার ক্ষেত্রে যেটা হতো, আমি আইকিউর জন্য আলাদা কোনো বই পড়ি নাই, কোশ্চেন ব্যাংকটাই পড়ে গেছি ভালো মতো। আইকিউ আসলে মোটামুটি আমি পারতাম ভালো। তো আইকিউ আর কি, তুমি যদি মনে করো যে সবার ক্ষেত্রে না, কিছু মানুষের ক্ষেত্রে দেখবো অনেক আইকিউ ভালো পারতেছো, অনেকে আবার আইকিউ পারতেছো না আর কি। তো তারা করতে বা কি আইকিউ সামিট বইটা পড়তে পারো, বা আইকিউ সামিটে অনেক আইকিউ দেওয়া আছে। তো এইগুলো প্র্যাকটিস করে করে নিজের ক্যাপাবিলিটিটা বা নিজের প্র্যাকটিসটা বাড়ায় তুমি হচ্ছে আইকিউতে করতে পারো, যে আইকিউটা মজবুত করতে পারো আর কি। কারণ আইকিউ অনেক ইম্পর্টেন্ট। আর যারা মনে করো যে কোশ্চেন ব্যাংকেই দেখতেছো যে কোনো সাহায্য ছাড়া বা 2-3টা সলভ করার পর বাকিগুলো এমনি এমনি পারতেছো বা ভালো পারতেছো, তারা কি করতে পারো, প্র্যাকটিসটা একটু বাড়ায় দিতে পারো, যে দ্রুত যাতে সলভ করতে পারো, ঠিক আছে। মনে করো আগে যেটা 1 মিনিটে সলভ করতো, সেটা এখন 30 সেকেন্ডে সলভ করার চেষ্টা করবা। তো আইকিউ আশা করি আইকিউতে কিন্তু হিন্টস দেওয়া থাকে, যে তোমাকে একটা একটা হিন্টস দেওয়া থাকে, তুমি যদি কিছু নাও পড়ে যাও, তুমি একটা কেমিস্ট্রি রিয়াকশন না পড়লে আন্দাজে মিলাইতে পারবে না। বাট আইকিউ কিন্তু তুমি হচ্ছে একটু যদি কোশ্চেনটা ভালো মতো দেখো, একটা না একটা ক্লু দেওয়া থাকেই, তো একটা না একটা তুমি বের করতে পারবা আশা করি, ঠিক আছে। তো আইকিউ নিয়ে এত প্যারা খেও না তোমরা। আইকিউ নিয়ে আরও ডিটেলসে বলবো নেক্সট কোনো ভিডিওতে। তো এই হচ্ছে তোমার টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। এখন হচ্ছে আমরা কীভাবে প্রিপারেশনটা শুরু করতে পারি। ওকে, আসো এখন দেখি যে কীভাবে প্রিপারেশন শুরু করতে হবে। আচ্ছা, সো দেখো, তোমাকে এখানে মেইনলি মার্কস বা চান্স পাওয়া যেহেতু আমার বায়োলজি এবং কেমিস্ট্রির উপর ডিপেন্ড করতেছে, তো ফার্স্টে আসো আমি বায়োলজি কীভাবে পড়তে পারি বা কেমিস্ট্রি কীভাবে পড়বো বা সব সাবজেক্ট আমি কীভাবে প্রিপারেশন নিব, মানে কোন টেকনিক ফলো করব। তো বায়োলজির ক্ষেত্রে আমি যদি বলি, ফার্স্ট কাজ তোমার কী হবে, যেহেতু এখানে মেডিকেল ক্যান্ডিডেটরা বেশি এক্সাম দেয়, তো তোমার যদি তাদের থেকে আগায় থাকতে হয়, তাহলে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মনে করো বায়োলজি, মেডিকেলে যে বায়োলজিটা আছে, বায়োলজির সাথে তোমার বায়োলজির বলা যায় যে 70 to 80% কি আছে বলো তো, মিল আছে। মেডিকেলের বায়োলজির সাথে 70 to 80% মিল আছে, বাট 100% পুরোপুরি মিলবে না। কেন মিলবে না বলি, কারণ ওইটা হচ্ছে মেডিকেল মানে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে ভার্সিটি প্লাস মেডিকেল, দুইটা স্ট্যান্ডার্ডই। এখানে ভার্সিটি স্ট্যান্ডার্ডও থাকবে, যেমন তোমার মেডিকেলে কিন্তু কখনো বৈজ্ঞানিক নাম আসে নাই, বা ঢাবিতে কিন্তু তোমার বৈজ্ঞানিক নাম দিয়েও কোশ্চেন আসে, ঠিক আছে। তো এখানে দেখবা যে অনেক কোশ্চেন আছে যেগুলো অনেক টপিক আছে যেগুলো মেডিকেলে আসতেছে না, বাট ভার্সিটিতে কিন্তু বা জাহাঙ্গীরনগর ডিতে কিন্তু আসতেছে। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে তুমি যদি কারো কাছে পড়ো বা যদি কোনো কোচিংয়ে ভর্তি হও বা কোনো ভাইয়ের কাছে পড়ো, তারাই কিন্তু তোমাকে বলে দেবে যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট। তো তোমাকে ওই 70-80% তোমার যদি মেডিকেলের প্রিপারেশন নাও, 70-80% প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে। বাকি যে 20% আছে, ওটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন কোন টপিকটা এক্সট্রা আসতেছে, মেডিকেলের বাইরে কী কী টপিক আসতেছে, কারণ একটু ডিপ থেকে আসে জাহাঙ্গীরনগর ডিতে। তো এই গেল আর কি বায়োলজি প্রিপারেশনের একটা শর্টকাট, মানে শর্ট একটা সাজেশন আর কি, ঠিক আছে। এরপর আমি যদি কেমিস্ট্রিতে আসি, কেমিস্ট্রিতে দেখবা অনেকটাই পার্থক্য আছে, ঠিক আছে। কেমিস্ট্রি, কারণ মেডিকেলে কেমিস্ট্রিতে বলা যায় অনুশীলনী কোশ্চেন দিয়ে আসে, মানে পুরোপুরি আসে না, মানে আসে অনেক বেশি আসে কেমিস্ট্রি অনুশীলনী কোশ্চেন, বাট জাহাঙ্গীরনগর ডিতে অত একটা কিন্তু অনুশীলনী কোশ্চেন আসে না। এখানে মেইনলি আসে রিয়াকশনগুলো আসে। ওকে, দেখবা যে রিয়াকশন আসবে, তারপরে তোমার দেখবা অনেক ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, হয়তো বা মেডিকেলে একটা আসে, এখানে দেখবা যে 3-4টা আসছে। ওকে, তো এখানে অনেক ম্যাথ আসে আর কি, ছোটোখাটো ম্যাথ আসবে। তারপর অনেক ধরনের ডাটা আসে, ঠিক আছে। জ্ঞানমূলক একটু কম আসে, ডাটা আসে বেশি, ঠিক আছে, ডাটা আসে বেশি। তারপরে হচ্ছে নামকরণ থেকেও ভালো কোশ্চেন আসে জৈব যৌগের ক্ষেত্রে। তো এরকম একটু বড় বড় কোশ্চেন আসে আর কি, যেগুলা মনে করো মেডিকেলে আসে না, ঠিক আছে। তো রিয়াকশন, ম্যাথ, ডাটা
এগুলো আর কি একটু বেশি ফোকাস দিবা। প্লাস হচ্ছে টেবিল যেগুলো দেখবা, এই টেবিলের ডাটাগুলো বা বক্স যেগুলো আছে এই বক্সের ডাটাগুলো একটু বেশি ফোকাস দিবা, ঠিক আছে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে রিয়াকশন, ম্যাথ, ডাটা এগুলো একটু ম্যাথ পারলেই হবে না, খালি ম্যাথ হচ্ছে দ্রুত কীভাবে সলভ করা যায় সেটা ফাইন্ড আউট করতে হবে। তো চেষ্টা করবা যে বেশি বেশি করে, যে জয়কলি বিচিত্রা বা রসায়ন বিচিত্রা যে বইটা আছে এখানে কিন্তু দেখবা যে অধ্যায়ের শেষে ম্যাথের জন্য আলাদা প্র্যাকটিস করার জন্য আলাদা একটা পার্ট আছে আর কি। তো ওইখানে করে করে নিজের দক্ষতা বাড়াবা, বা কীভাবে একটার সাথে আরেকটা কাটাকাটি করলে খুব দ্রুত, বা কাকে দিয়ে কাকে কাটলে খুব দ্রুত ক্যালকুলেশনটা শেষ হয়। তো এইগুলো তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করলে এটা ফাইন্ড আউট করতে পারবা, বা এটা শিখে যাবা তুমি। তো এখন আসি মেডিকেলের সাথে কত পার্সেন্ট মিল আছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি দেখা যাবে যে বলা যায় যে 70% বা 60%ই মিল আছে, বাকি অনেক কিছুই আছে। তুমি কেমিস্ট্রি যে সব পারবে এমনটা না, কেমিস্ট্রি কিছু কিছু জিনিস তুমি আছে যে যেগুলো দেখোও না, এরকমও কিছু কোশ্চেন থাকবে, তো তোমাকে কিছু কোশ্চেন স্কিপ করতে হবে। সব যে তুমি পারবে এমনটা না, কেমিস্ট্রি অনেক কোশ্চেনই আসে বাইরে থেকে আসে, মানে তুমি হাজারি নাক্সার বাইরেও বাকি অনেক বই থেকে আসে। তো সেক্ষেত্রে তুমি চাইলে, বা আমার সাজেশন থাকবে, তোমার যদি বিচিত্রা বই হাজারি নাক্সারের বইটা যদি ভালো মতো পড়া থাকে সেক্ষেত্রে তুমি এক্সট্রা ইনফরমেশনের জন্য রেটিনা ডাইজেস্টটা পড়তে পারো। রেটিনা ডাইজেস্টটা পড়তে পারো, এটা ভালো হবে। এখানে আর কি অনেক এক্সট্রা ইনফরমেশন আছে অন্যান্য বইয়ে, রেটিনা ডাইজেস্টটা পড়তে পারো, এটা বেটার হবে কেমিস্ট্রির এক্সট্রা ইনফরমেশনের জন্য। এই গেল বায়োলজি আর কেমিস্ট্রির ক্ষেত্রে। তো বায়োলজির কেমিস্ট্রি তুমি আপাতত এভাবে শুরু করতে পারো। আচ্ছা, এখন আমি কোশ্চেন আসি যে বই বেশি পড়বো নাকি আমার যে বইগুলো আছে সহায়ক বই যেগুলোকে বলা হয়, যেমন হচ্ছে রসায়ন বিচিত্রা বা বায়োলজি বিচিত্রা, এগুলো বেশি ফোকাস করব। তো দেখো, ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে, তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু করতে চাও, তুমি যেহেতু সেকেন্ড টাইমার যেহেতু তোমার অলরেডি, বা ফার্স্ট টাইমার যেটাই হোক না কেন, তোমার অলরেডি পড়া আছে বায়োলজি বা কেমিস্ট্রি মেইন বইটা, কিন্তু যেহেতু তুমি একবার অলরেডি অ্যাডমিশন জার্নি শেষ করে আসছো, তোমার বলা যায় যে মেইন বই মোটামুটি পড়া আছে, বাট অনেক গ্যাপ হয়ে গেছে একটা। তুমি ফার্স্টে কী করবা, যখন পড়তে বসবা, তো মনে করো তুমি আজকে কেমিস্ট্রি বা বায়োলজি, মনে করো ধরলাম বায়োলজি একটা অধ্যায় পড়বা, ঠিক আছে। তো বায়োলজি একটা অধ্যায় পড়ার আগে কী করবা, যে এখান থেকে জেইউ ডি ইউনিটে কী কী টপিক থেকে কোশ্চেন আসতেছে এটা তুমি আগে দেখবা, ঠিক আছে। বিগত বছরে জেইউ ডি থেকে কী কী কোশ্চেন আসছে এইগুলো দেখবা, ঠিক আছে। এইগুলো দেখে এই টপিক থেকে কোশ্চেন আসছে একটা খাতায় নোট ডাউন করবা, যে তোমার হচ্ছে মনে করো আমি ফর এক্সাম্পল জুওলজি এক অধ্যায় ধরলাম, ঠিক আছে, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস যেটা আছে। তো এইখানে দেখো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস বা ইয়ার ক্ষেত্রে দেখবা যে কী কী টপিক থেকে কোশ্চেন আসতেছে। মনে করলা যে ইয়া থেকে আসছে তোমার হচ্ছে যেই উদাহরণগুলো আছে, বিভিন্ন ধরনের উদাহরণ, ঠিক আছে, উদাহরণ থেকে কোশ্চেন আসতেছে। তারপরে হচ্ছে সাম্যতা, প্রতিসাম্যতা যেটা আছে, অরীয় প্রতিসাম্যতা, তারপর অরীয় প্রতিসাম্যতার এক্সাম্পলগুলো কী কী, তারপরে হচ্ছে যেগুলো আছে তোমার হচ্ছে অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট কারা কারা, এগুলোর উদাহরণ আসতেছে, কোন পর্বের প্রাণীরা, এগুলো আসতেছে। তো এগুলো যেগুলো তুমি আসতেছে তুমি এগুলো নোট ডাউন করে নিলা যে আমার কী কী পড়তে হবে, যে প্রতিসাম্যতা এই টপিকটা আমাকে ভালো মতো পড়তে হবে। দেন হচ্ছে বৈশিষ্ট্যগুলা থেকে আসতেছে, পর্বের উদাহরণগুলা থেকে আসতেছে, এরকম করে করে কিছু টপিক খাতায় লিখে রাখবা। তারপরে তুমি কি করবা, বইটা পড়তে বসবা। বইটা পড়তে বসার সময় তোমার মাথায় তখন থাকবে বা খাতায় লেখা থাকবে যখন, যে তুমি এই টপিকগুলো পড়বা, তো বাকি টপিকগুলোও পড়বা, বাট এই সব টপিকে কী করবা, একটু বেশি টাইম দিবা, ঠিক আছে। যেহেতু এগুলোতে কোশ্চেন আসতেছে, তার মানে এই টপিকগুলো ইম্পর্টেন্ট। কোশ্চেন তোমার রিপিট হবে না, বা রিপিট হতেও পারে, বাট টপিক কিন্তু রিপিট হবে ইনশাল্লাহ বলা যায়। তো তুমি টপিকটা ভালো মতো পড়ে নিবা, এভাবে পড়বা। পড়ার পর এরপরে কী করবা, এরপর তো খালি পড়লেই হবে না, ঠিক আছে, দ্রুত পড়তে হবে। যেহেতু তুমি একবার অলরেডি পড়ে আসছো, বা মানে 1 বছর পড়ে আসছো অলরেডি, তা তোমার কিন্তু বেশি টাইম লাগা উচিত না। তো তুমি দ্রুত অধ্যায়টা শেষ করবা। এখন তোমার বেশি টাইম দিতে হবে কোশ্চেন সলভিংয়ে। তোমার ফার্স্ট টাইম চান্স হয় নাই, বা ফার্স্ট টাইম কোনো কারণে চান্স হয় নাই, সেটা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো তোমাকে যেটা করতে হবে, এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি তো জানো যে তোমার দুর্বলতা কোথায়, তো বেশি বেশি প্র্যাকটিস করার কিন্তু কোনো বিকল্প নাই, ঠিক আছে। তো যতবারও কোশ্চেন সলভ করবা, তো ফার্স্টে তোমার আজ কী হবে, তোমার বইটা দ্রুত সলভ করে, ঠিক আছে, বই দ্রুত তুমি মানে পড়বে শেষ করবা। দেন তুমি কোশ্চেন সলভ করবা, ঠিক আছে, কোশ্চেন সলভ করবা বেশি বেশি। এই কোশ্চেন সলভের জন্য কী করতে পারো, একটা বললাম হচ্ছে রসায়ন বিচিত্রা বা বায়োলজি বিচিত্রা, এই দুইটা ভালো, মানে এই দুইটা বই তুমি অনেক কোশ্চেন পাবে, এখানে অনেক কোশ্চেন পাবে। এটা শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ অনেক, ঠিক আছে। তো এইটা আর কি শেষ করতে পারলে বিগত বছরে ভার্সিটির কোশ্চেন দেওয়া, এরপরে তুমি কোশ্চেন সলভ করবা বেশি বেশি। এরপরে তুমি কোথাও যদি এক্সাম ব্যাচে ভর্তি থাকো বা কোনো কোচিংয়ে ভর্তি থাকো, সেখানে যদি এক্সাম দিতে পারো অনেক বেটার, এক্সাম দিতে পারবা, মানে এক্সাম দিতে হবে বেশি বেশি, ঠিক আছে। নিজে বাসায় বসে একা একা এক্সাম দেওয়ার থেকে কোনো একটা প্ল্যাটফর্মে বা
কারো কাছে বা বাসায় কোনো টিচার থাকলে তার কাছে এক্সাম দিতে হবে বেশি বেশি, বুঝছো, এক্সাম দিতে হবে। আচ্ছা, আর আরেকটা কাজ যেটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যদি কারো বাসায় টিচার থাকে যার কাছে তুমি প্রাইভেট পড়তেছো, এরকম যদি কেউ থাকে তো তাকে করবা কি, পড়া দিবা, ঠিক আছে, পড়া দিবা, বলবা বই থেকে পড়া ধরতে, বই পড়া দিবা, ঠিক আছে, চেষ্টা করবা যে বইটা পড়া দেওয়ার জন্য, মানে তুমি যেটা পড়ে আসছো তোমাকে যাতে খুঁটায় খুঁটায় ধরা হয় আর কি। তাহলে এইটা করলে কি হয়, এটা তোমার ব্রেনটাকে অনেক খোলে, মানে ব্রেনটাকে খুলে দেয়, বলতে যে মনে করো জিজ্ঞাসা করলো এইটার উদাহরণ কী কী, তো তুমি তখন চিন্তা করবা যে এইটার উদাহরণ কী কী ছিল, যেহেতু অপশন নাই তোমাকে একেবারে ব্লাঙ্ক চিন্তা করতে হচ্ছে। তো এইটা করলে আগে দেখে প্র্যাকটিস করে গেলে তোমার পরীক্ষার হলে কনফিউশনটা থাকে না। আমি আমার ক্ষেত্রে কী করতাম, যে আমি যখন অ্যাডমিশনে ভর্তি পরীক্ষার আগে ছিল, তো আমি তো বাসায় যে আমার টিউটরটা মানে টিউটর যিনি ছিলেন তাকে হচ্ছে আমি ফার্স্টের দিকে তো অধ্যায় ভিত্তিক পড়তাম, বাট শেষ সময় আমি কী করছি, 1-2 মাসে বেশি বেশি ওনাকে বলছি যে আমাকে কোশ্চেন করেন, ঠিক আছে, বেশি বেশি কোশ্চেন করতে বলছি, মানে পড়া ধরতে বলছি। পড়াটা ধরলে কি হয়, আমি দেখছি যে কনফিউশনটা ক্লিয়ার হয়, ঠিক আছে, পরীক্ষার হলে যে কনফিউশনটা হয় এইটা অ্যান্সার হবে নাকি এইটা অ্যান্সার হবে, 23টা ছিল নাকি 24টা ছিল, এই কনফিউশনটাগুলো যখন তুমি পড়া দাও বাসায় কারো কাছে, তখন কিন্তু এই প্রবলেমটা কিন্তু আর থাকে না। তো চেষ্টা করবো আর কি যাতে তোমাকে বেশি বেশি কুইজ নেয় বা বেশি বেশি কোশ্চেন করে বা তুমি এগুলো অ্যান্সার দিতে পারো, ওকে। তো চেষ্টা করবো যে বইটা যাতে পড়া দেয়, মানে কেউ যদি বাসায় থাকে বা তাকে যাতে পড়া নিতে বলবা, বা এটাও যদি না পারো তোমার বাসায় যদি গার্জিয়ান থাকে বা তোমার আম্মু বা আব্বু বা ভাই বোন যদি কেউ থাকে, তারা তো আর এভাবে বইয়ের লাইনগুলো খুঁটে খুঁটে প্রশ্ন ধরতে পারবে না, তাই তুমি তাদেরকে করতে পারো কি, যে রসায়ন বিচিত্রা বা বায়োলজি বিচিত্রা যেটা আছে ওখান থেকে তুমি কোশ্চেন বলতে পারো, যে ওখানে যত কোশ্চেন দিয়ে দেওয়া আছে অপশন ছাড়া, তো তুমি তাকে বলতে পারো যে এই কোশ্চেনগুলো ধরতে, তারা র্যান্ডমলি তোমাকে ধরলো, যার ফলে কি হলো, তোমার কিন্তু ওই ভয়টা কিন্তু দূর হয়ে যাচ্ছে, ওকে। তো আশা করি এভাবে তুমি প্রিপারেশন নিতে পারো, যে যার ফলে তোমার কেমিস্ট্রি এবং বায়োলজি আশা করি একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে। তো এই আপাতত আজকে এটুকুই বললাম, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও ডিটেলসে বলার চেষ্টা করবো, বা আরও কোনো টিপস ট্রিক্স থাকলে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই, দেখা হবে ইনশাল্লাহ অ্যাডমিশন ওয়ারিয়ার্সের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, এবং কারো কোনো কোশ্চেন থাকলে সবাই কমেন্ট করো, চেষ্টা করবো উত্তর দেওয়ার, এবং নেক্সট কোনো ভিডিও থাকলে, নেক্সট কোনো কোশ্চেন থাকলে সেটার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আসলে ক্লাস থাকে, তারপরে টিউশন থাকে, প্লাস হচ্ছে আবার ক্লাস নেওয়া লাগে, তো সব মিলে আর কি একটু ভিডিও বানাতে একটু টাইম লেগে যায়, এই জন্য হয়তো বা নিয়মিত ভিডিও দিতে পারি না, প্লাস হচ্ছে অনেকে মেসেজ দাও যার রিপ্লাইও আসলে টাইম মতো দিতে পারি না। তো চেষ্টা করলাম আর কি একটা ভিডিওতে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য, ইনশাল্লাহ সামনে আবার দেওয়া হবে। তো সবাই হচ্ছে সাথেই থাকো অ্যাডমিশন ওয়ারিয়ার্সের, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।